ক্লাসে আমরা তাহলে রিং ফ্রেম পড়েছিলাম, আজকে আমরা ওয়াইন্ডিং থেকে শুরু করছি। আমাদের নিশ্চয়ই ফ্লোচার্ট যদি মনে থাকে তাহলে আমাদের হয়তো মনে আছে যে রিং ফ্রেমের পরবর্তী যে ধাপ সেটাই হচ্ছে ওয়াইন্ডিং। আমরা যখন রিং ফ্রেমে হচ্ছে একটা ইয়ার্ন তৈরি করি, তখন সেই ইয়ার্নের একটা বিষয় যেটা সেটা হচ্ছে ইয়ার্নের প্যাকেজটা কিন্তু আকৃতিতে ছোট হয়। যেমন আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে রিং ববিন, রিং ফ্রেমের যেই প্যাকেজটা এটা কিন্তু আকৃতিতে বেশ ছোট। মোটামুটি ১০০ থেকে ২০০ গ্রামের মধ্যে হচ্ছে তার ওয়েট। তো এই ছোট হচ্ছে যেই প্যাকেজটা আমরা পাই, এই ছোট প্যাকেজটা আমরা পাই হচ্ছে রিং ফ্রেম থেকে। এই কে আবার ডিসপ্লে শেয়ার করছো নাকি? আরে আমার এই ভিডিও চালু হয়ে গেছে। কিসের ভিডিও এটা? আচ্ছা। এটা যেরকম হচ্ছে কিছু রিং ববিন। আচ্ছা, এটা পরে আসি। এটা এমনিতে কিভাবে জানি চালু হয়ে গেছে। তো যেটা বলছিলাম আরকি, যে আমরা যখন একটা ছোট প্যাকেজ থেকে রিং ববিন থেকে হচ্ছে আমরা যখন প্রসেস করি তখন রিং ববিনটার একটা সমস্যা হলো রিং ববিনের প্যাকেজটা বেশ ছোট হয়। তো এই রিং ববিনটা যে হচ্ছে ছোট হলো, তো এই ছোট্ট রিং ববিন থেকে পরবর্তী স্টেপ অর্থাৎ ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং এ যাওয়াটা কিন্তু খুবই ঝামেলার কাজ হবে। কারণ হচ্ছে রিং ববিন তো এটা ছোট একটা প্যাকেজ। এই ছোট্ট প্যাকেজটাকে নিয়ে আমরা যখন হচ্ছে আ ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং এ যদি যাই তাহলে দেখা যাবে যে খুব অল্প সময় পরপরই হচ্ছে প্যাকেজ শেষ হয়ে যাবে এবং আমাকে প্যাকেজ চেঞ্জ করার জন্য মেশিনকে বন্ধ করা লাগবে। তো এই যে প্যাকেজ চেঞ্জিং এর ঝামেলাটা যেন বারবার না হয় সেই কারণে হচ্ছে মূলত এই প্যাকেজগুলিকে ছোট প্যাকেজ অবস্থায় না রেখে আকৃতিতে একটা বড় প্যাকেজ তৈরি করা হয়। সেটাকে আমরা বলি হচ্ছে কোন, এবং একটা কোনের ওজন মোটামুটি ২.৫ থেকে ৩ কেজি হতে পারে। তো এই যে এরকম এই বড় সাইজের একটা কোণ তৈরি করা হলো, এই রিং ববিন থেকে যে একটা কোণ তৈরি করতে হবে আমাকে, তো এই রিং ববিন থেকে কোণ তৈরি করার প্রসেসটাকে বলা হয় হচ্ছে কোনিং বা ওয়াইন্ডিং। আর কোনিং এর সাথে অবশ্যই এটাকে অটো কোনিং ও বলা হয়। কারণ যেহেতু এই কাজটা অটোমেশন এর মাধ্যমে হয়। আ তো এটাকে আরেকটা বলা হয় সেটা হচ্ছে ওয়াইন্ডিং। ওয়াইন্ডিং কোন অর্থে? কারণ আমি হচ্ছে একসাথে অনেকগুলা রিং ববিনের ইয়ার্নকে কোণের মধ্যে পেঁচায় ফেলছি। এজন্য এটাকে বলা হয় হচ্ছে ওয়াইন্ডিং। তো ১ম সময়ে যখন হচ্ছে এই ওয়াইন্ডিং বা এই কোনিং এর আইডিয়াটা শুরু হয়, তখন কোনিং এর পুরোপুরি উদ্দেশ্য ছিল হচ্ছে কেবলমাত্র একটা এই ছোট্ট রিং ববিন থেকে একটা বড় আকৃতির কোণ তৈরি করা। শুধুমাত্র এইটুকুই হচ্ছে আমাদের কোনিং বা ওয়াইন্ডিং এর কাজ ছিল। কিন্তু পরবর্তী সময়ে যত বেশি প্রযুক্তি উন্নত হয়ে গেল, তখনই আরো কিছু নতুন কাজ শুরু হলো। যেমন এর মধ্যে আ সবচেয়ে উল্লেখযোগ্য কাজ যেটা সেটা হচ্ছে আমার ওয়াইন্ডিং করা। সবচেয়ে উল্লেখযোগ্য কাজ যেটা সেটা হচ্ছে ওয়াইন্ডিং মেশিনের মধ্যে যে ইয়ার্নের মধ্যে যদি কোনো ফল্ট থেকে থাকে যেটাকে কোনোভাবেই সহ্য করা সম্ভব না, সেই ফল্টটাকে কেটে ফেলে দেয়া। অর্থাৎ আ টু রিমুভ দ্যা স্পিনিং ফল্টস বলতে এটাকেই বোঝানো হচ্ছে যে ইয়ার্নের মধ্যে যদি কোনো ধরনের ফল্ট থেকে থাকে যেটাকে আমরা কোনোভাবেই সহ্য করতে পারব না, সেই ফল্টটাকে আমাদের কেটে ফেলে দিতে হবে। এই ফল্টকে কেটে ফেলে দেওয়াটাও হচ্ছে ওয়াইন্ডিং মেশিনের আরেকটা উল্লেখযোগ্য কাজ। তারপরে যেটা লেখা আছে to wax the material অর্থাৎ ইয়ার্নকে কিছু পরিমাণ ওয়াক্সিং ও করে দেওয়া হবে। এই কাজটা অবশ্য খুবই সিম্পল। একটা ছোট্ট মোমের টুকরার উপর দিয়ে ইয়ার্নকে চালিয়ে নিয়ে যাওয়া। তাতে করে হয় কি ইয়ার্নের চারপাশে একটা ওয়াক্সের লেয়ার তৈরি হয়ে যায়। এরপর হচ্ছে to improve the quality of yarn ইয়ার্নের কোয়ালিটিটাকে একটুখানি ইমপ্রুভ করা। কেন ইমপ্রুভ হচ্ছে কিভাবে ইমপ্রুভ হবে? যখনই আমি হচ্ছে ইয়ার্ন থেকে আ যখনই আমি ইয়ার্ন থেকে ওই কিছু ফল্টকে ফেলে দিব, ধরা যাক কোনো একটা এক্সেসিভ টাইপের থিক প্লেস বা এক্সেসিভ টাইপের থিন প্লেস এগুলাকে যখন ফেলে দিব, তখন ইয়ার্নের কোয়ালিটি কিন্তু এমনিতেই ভালো হয়ে যাবে। তাহলে
আমরা মোটামুটি উদ্দেশ্যগুলি জানলাম। এবার আমরা ১ম এ একটা ওয়াইন্ডিং মেশিনের কিছু কম্পোনেন্টের নাম জানবো। সবার ১ম হচ্ছে ক্রেডল। ক্রেডলটা হচ্ছে its function to provide settings to cone having package holders. It lies on upper part of machine on drum. অর্থাৎ ক্রেডলটা একটা কাজ করে যেটা সেটা হচ্ছে সে যেই এই যে এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি এই ক্রেডলটা হ্যাঁ, এই ক্রেডলের মধ্যে হচ্ছে আমরা এই রিং ববিন গুলিকে রাখতে পারি। যেমন এখান থেকে আমরা যদি দেখি তাহলে আ এইটা হচ্ছে একটা ক্রেডল। ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা ক্রেডল। তো অর্থাৎ যেই জায়গাটার মধ্যে আমরা এই কোণগুলিকে রাখবো সেটাই হচ্ছে ক্রেডল। সোজা কথায় সে প্যাকেজ হোল্ডার। এই কোণটাকে যে হোল্ড করবে সেই হচ্ছে ক্রেডল। তো এই ক্রেডল গুলি হচ্ছে সে প্যাকেজকে হোল্ড করে। এটাই হচ্ছে তার কাজ। এরপরে আ যে কম্পোনেন্টের কথা বলা আছে, এই কম্পোনেন্টটা হচ্ছে ওয়াইন্ডিং ড্রাম। ওয়াইন্ডিং ড্রামের একটা ছবি নিচে দেয়া আছে। তোমরা মনে হয় দেখে হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো যে ওয়াইন্ডিং ড্রাম বলতে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে। এটা তো আমরা এর আগে ফ্যাব্রিকের ওয়াইন্ডিং মেশিনেও দেখেছি। ফ্যাব্রিকে যখন তোমরা ওয়াইন্ডিং করেছো, তখনও কিন্তু তোমরা হচ্ছে এই ধরনের ওয়াইন্ডিং ড্রাম দেখেছো। এবং ওয়াইন্ডিং ড্রামের গায়ে এই ধরনের কিছু গ্রুভ থাকে। আ এই গ্রুভগুলির কারণেই মূলত আমাদের হচ্ছে প্যারালাল ওয়াইন্ডিং বা ক্রস ওয়াইন্ডিং যেগুলি এগুলি হয়। আমাদের এখানে যেই ভিডিওটা দেখা যাচ্ছে, এই ভিডিওতেও হচ্ছে আমরা ড্রাম দেখতে পাচ্ছি। আমি একটু তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে। এখান থেকে হচ্ছে এই যে এটা হচ্ছে একটা ড্রাম। ঠিক আছে? ওটা হচ্ছে একটা ড্রাম। এই যে এই ড্রামের গ্রুভটা দেখা যাচ্ছে খুব স্পষ্ট। এই ড্রামটা ঘুরছে। এইজন্য হচ্ছে ড্রামের গ্রুভগুলি দেখা যাচ্ছে না। যাই হোক, তো এই যে হ্যান্ডেল সহ যে হোল্ডারটা, এই হ্যান্ডেল সহ হোল্ডারটাই হচ্ছে ক্রেডল। এখন এই ড্রামের ভূমিকা কি আমরা নিশ্চয়ই জানি আগে ওয়াইন্ডিং এর ফ্যাব্রিকে যখন আমরা পড়েছি। আমাদের এই ইয়ার্ন কোনটা কিন্তু ঘুরে, ঘুরে হচ্ছে ইয়ার্নটাকে রিসিভ করে। তো হচ্ছে আ তো ইয়াতে যেটা হয় যখন এটা সে ঘুরে, ঘুরে হচ্ছে রিসিভ করতে থাকে, আ তখন এখানে যেই বিষয়টা ঘটে যে এই যে আমরা যেটাকে দেখতে পাচ্ছি একটা ড্রামটা কিন্তু সরাসরি মোটর থেকে মোশন পায়। কিন্তু ইয়ার্ন কোনটা কিন্তু সরাসরি প্যাকেজ থেকে মোশন পায় না। ইয়ার্নের কোনটা ঘুরে কিভাবে? সে এই ড্রামের ওই যে সারফেস কন্টাক্ট, এই সারফেস কন্টাক্ট কে পুঁজি করেই হচ্ছে এই ইয়ার্নের কোনটা ঘুরতে থাকে। এই আরকি। তো এবং হচ্ছে আমরা কি ক্রস ওয়াইন্ডিং করব নাকি প্যারালাল ওয়াইন্ডিং করব সেটা নির্ভর করবে হচ্ছে আমার এখানে এই গ্রুভের উপর দিয়ে সেই হচ্ছে ওয়াইন্ডিং এর ধাঁচটা এই গ্রুভের উপরে নির্ভর করবে। তারপরে হচ্ছে আ তোমরা কিছু না বুঝলে কিন্তু জিজ্ঞেস করো। আমি হচ্ছে কম্পোনেন্ট গুলি নিয়ে একটা ওয়াইন্ডিং মেশিনের কি, কি পার্টস এবং বেসিক কম্পোনেন্ট গুলি নিয়ে আলোচনা করছি। এরপরে হচ্ছে ম্যাগাজিন। ম্যাগাজিন হচ্ছে এই শব্দটার সাথে আমরা আগে থেকে কিছুটা পরিচিত। যেমন ধরা যাক তোমরা যদি কোনো থ্রিলার পড়ে থাকো, থ্রিলার টাইপের উপন্যাস যদি পড়ে থাকো, তো সেগুলির ক্ষেত্রে তো ম্যাগাজিন খুব পরিচিত শব্দ। কারণ হচ্ছে ওয়াইন্ডিং মেশিনে আমরা জানি যে আ রিং ববিন গুলিকে একসাথে করে কোণ তৈরি করা হয়। তো রিং ববিন গুলি হচ্ছে ওয়াইন্ডিং মেশিনের ফিড ম্যাটেরিয়াল। তো এই যে মেশিনের ক্ষেত্রে দেখো একটা গোল চাকতির মতো জায়গা যেখানে আমরা ফিড ম্যাটেরিয়াল গুলি রিং ববিন গুলিকে যে জমা করছি এই জায়গাটাকে বলা হচ্ছে ম্যাগাজিন। এগুলো দেখতে অনেকটা রাইফেলস এ ইউজ করা ম্যাগাজিনের মতো। জি, ওই একই জিনিস। ওইখানেও হচ্ছে এটাই আমরা বলি যে হচ্ছে এই রাইফেলের ওই ম্যাগাজিন যেটা এখানেও একই জিনিস। ২ টা একই জিনিস। কারণ ওইখানেও আমরা আসলে এটা দিয়েই কিন্তু বুঝাই যে ওখানে আমরা হচ্ছে রাইফেলের ম্যাগাজিনে আমরা যে হচ্ছে অ্যামুনিশন রাখি বা গুলি রাখি। তো এখানেও হচ্ছে একই জিনিস। এখানেও আমরা জমায় রাখি। যেন হচ্ছে জমায় রাখলে কি সুবিধা পিস্তলে? যাতে করে আমাকে প্রত্যেকবার হচ্ছে ইনপুট দিতে না হয় বা ফিড দিতে না হয়। এখানেও একই জিনিস। যেন বিরতিহীনভাবে একটার পর একটা প্যাকেজ হচ্ছে যেতে পারে। এজন্যই আমরা হচ্ছে এটাকে ম্যাগাজিন বলে থাকি। তো এখানে ভদ্রমহিলা এই কাজটাই করছেন। তিনি হচ্ছে রিং ববিন গুলিকে নিয়ে আসছেন। এখন রিং ববিন গুলি কোত্থেকে নিয়ে আসছেন? এগুলি হচ্ছে রিং ফ্রেম থেকে নিয়ে আসা রিং ববিন। এই রিং ববিন গুলিকে রেখে দেয়া হচ্ছে ম্যাগাজিনে। আচ্ছা তোমাদের সাথে কি আমার ল্যাব ক্লাস আছে? নাই। আচ্ছা ঠিক আছে। যদি ল্যাব ক্লাস নাও থাকে তারপরেও তোমরা যেকোনো একটা হচ্ছে এই আমার প্লেলিস্টে গেলে দেখবা হচ্ছে ল্যাবের কিছু
সেকশন গুলির সাথে কিছু লেকচার আছে ওইখানে আহ, কিছু অটোমেশন নিয়ে হচ্ছে কথা বলা আছে। যদি তোমাদের সময় থাকে তাহলে ওই ল্যাব ফর্মার বা এগুলি হয়তো তোমাদের ক্লাসে কথা হয়ে যেতে পারে, বা থিওরিতে আমরা কিছু কিছু বলেছি। তো যদি না হয়, যদি শিরোনাম দেখে মনে করো যে এটা নিয়ে কথা হয় নাই, তাহলে দেখে নিতে পারো। ওইখানে আমরা আমাদের হচ্ছে রোভিং ফ্রেম, রিং ফ্রেম, কম্বার এই সমস্ত মেশিনের কিছু অটোমেশন নিয়ে কথা বলেছি, যে ডফিং কিভাবে অটোমেটিক্যালি হয়, তারপরে হচ্ছে ট্রান্সপোর্টেশনটা কিভাবে অটোমেটিক্যালি হয়, এই নিয়ে কথা আছে। যদি সময় করতে পারো তাহলে দেখে নিও। যাই হোক, এই ভদ্রমহিলা হচ্ছে এখানে, তিনি ম্যাগাজিন এর মধ্যে এই রিং ববিন গুলি রিং ফ্রেম থেকে নিয়ে এসে রেখে দিচ্ছেন। এই যেটা ম্যাগাজিন। খেয়াল করে দেখো, প্রত্যেকটা ইয়ার্নকে একসাথে এরকম একটা ছিদ্রের মধ্যে রেখে দিছে। এখানে রাখার কারণ হচ্ছে এখান দিয়ে সবসময় ইয়ার্ন সাকশন, এয়ার সাকশন হয়, যার ফলে ইয়ার্নের এন্ডটা স্থিরভাবে এইখানেই জমা থাকে। তো এর ফলে হচ্ছে ইয়ার্ন প্যাকেজটার এন্ডটা এক জায়গায় ফিক্সড থাকে, আলাদা করে হচ্ছে নড়চড় হয় না। যাই হোক, আমরা আস্তে আস্তে আগাতে থাকি। তো ম্যাগাজিন আমরা বুঝলাম। Magazine is the main component of the autoconer machine. Its function is to hold the cops. For winding, its capacity lies up to 9 cops. তো 9টা পর্যন্ত হচ্ছে কপ রাখা যাবে। এরপরে হচ্ছে টেনশন অ্যাসেম্বলি। আমাদের ওয়াইন্ডিং মেশিনে বেশ কিছু টেনশনিং ডিভাইস থাকে, যেগুলো হয়তো আমি যখন ভিডিওতে যাব তখন দেখা যাবে। এই জায়গাটুকুর মধ্যে বেশ কিছু টেনশনিং ডিভাইস থাকে, যাদের কাজ কি, টেনশনিং সমস্ত টেনশনিং ডিভাইসগুলির কাজ হচ্ছে আমাদের ইয়ার্নের মধ্যে টেনশন অ্যাপ্লাই করা। অর্থাৎ ইয়ার্ন গুলি যেন একটা নির্দিষ্ট হচ্ছে তোমার টেনশন নিয়ে তারপরে হচ্ছে প্যাকেজের মধ্যে পেঁচায়। যদি টেনশন নিয়ে প্যাকেজে পেঁচায় তাহলে সুবিধা কি? তাহলে সুবিধা যেটা, সেটা হচ্ছে যে আমাদের এখানে তোমার যে সুবিধাটা হবে, উম, যে যদি প্যাকেজের মধ্যে আমি পর্যাপ্ত টেনশন নিয়ে হচ্ছে ওয়াইন্ডিং করি, তাহলে প্যাকেজটা কম্প্যাক্ট হবে। আর কম্প্যাক্ট হলে সেটা কম জায়গা দখল করে। আর যদি টেনশন না থাকে তাহলে হচ্ছে এটা লুজ একটা প্যাকেজে তৈরি হবে আর কি। এই হচ্ছে মোটামুটি কারবার। তো এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো টেনশন অ্যাসেম্বলির পরে, সেটা হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারার। ইয়ার্ন ক্লিয়ারার মানে ইয়ার্নকে যে পরিষ্কার করে সেই। ইয়ার্ন ক্লিয়ারারটা আমাদের ওয়াইন্ডিং মেশিনে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, যেটা সেটা হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারার। ইয়ার্ন ক্লিয়ারারের কাজ হচ্ছে কি? ইয়ার্ন ক্লিয়ারারের কাজ হচ্ছে ইয়ার্নের মধ্যে যদি কোনো ধরনের ফল্ট থাকে, থিকনেস হতে পারে, ন্যাপস হতে পারে, অতিরিক্ত ধরনের হেয়ারিনেস বা থিন প্রেস যদি থাকে, তখন ইয়ার্ন ক্লিয়ারার হচ্ছে আসলে এটা একটা সেন্সিং ডিভাইস, ইলেকট্রনিক সেন্সর। এই ইলেকট্রনিক সেন্সরটা যেটা করবে, সে হচ্ছে এই ফল্ট গুলিকে অ্যানালাইসিস করে বুঝে ফেলতে পারে যে হচ্ছে এই যে একটা থিক প্লেস আসলো, এই যে একটা থিন প্লেস আসলো, এই যে একটা ন্যাপস আসলো, এই যে এখানে ইয়ার্নটা ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারার ঠিক বুঝে ফেলতে পারে। এবং ইয়ার্ন ক্লিয়ারারের সাথে যেই ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, উম যেমন আমি তোমাদেরকে একটা ছবি দেখাই। ছবি দেখে আগে বিষয়টা বোঝার চেষ্টা করি। এই যেমন ধরো একটা রিং ববিন, রিং ববিনের উপর একটা কোণ। তো এই রিং ববিন থেকে যখন ইয়ার্নটা কোণে পেঁচায়, তখন এই যে একটা ম্যাগনিফাইং গ্লাস দেয়া আছে, ধরে নাও এই ম্যাগনিফাইং গ্লাসটা হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারার। ইয়ার্ন ক্লিয়ারার করবে কি, প্রত্যেকটা সেন্টিমিটার বা প্রত্যেকটা ইঞ্চ ইয়ার্ন সে অ্যানালাইসিস করতে পারে এবং তার হচ্ছে মানকে সে যাচাই করতে পারে। যাচাই করে ধরা যাক সে একটা হেভি থিক প্লেস খুঁজে পেল, বিশাল বড় ধরনের থিক প্লেস খুঁজে পেল এখানে ম্যাগনিফাইং গ্লাস অর্থাৎ ইয়ার্ন ক্লিয়ারার। ওটা একটা ইলেকট্রনিক সেন্সর, কিভাবে সেটা কাজ করে ওটা আমরা আরেকদিন আলোচনা করব। তো যখনই একটা থিক প্লেস খুঁজে পাওয়া গেল, তখনই দুইটা কেচি দিয়ে, আহ, একটা কেচি হচ্ছে সেন্সিং ডিভাইসের উপরে আর একটা কেচি হচ্ছে সেন্সিং ডিভাইসের নিচে থাকবে। দুইটা কেচি দিয়ে এরকম দুই প্রান্ত থেকে হচ্ছে ওই ফল্টটাকে কেটে ফেলা হয়। যেই ফল্টটাকে কেটে ফেলা হলো সেই ফল্টটাকে হচ্ছে সাকশনের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়। যখন একটা ইয়ার্ন প্যাকেজ থেকে রিং রিং ববিন থেকে কোণের মধ্যে পেঁচাচ্ছিল, ইয়ার্ন কিন্তু একটাই ছিল।
কিন্তু যখন আমরা হচ্ছে ইয়ার্নটাকে কেটে ফেললাম মাঝখান থেকে, ইয়ার্ন কিন্তু এখন ২ টা হয়ে গেছে। একটা প্রান্ত চলে গেছে হচ্ছে কোণের সাথে, একটা প্রান্ত হচ্ছে রিং ববিনের সাথে। পরবর্তী সময়ে এই ২ টা প্রান্তকে একসাথে করে আবারও নিখুঁতভাবে জোড়া দিয়ে প্রসেসিং শুরু করে দেয়া হয়। এই হচ্ছে মোটামুটি আমাদের ইয়ার্ন ক্লিয়ারার এর ভূমিকা। অর্থাৎ ইয়ার্ন ক্লিয়ারার ১ম হচ্ছে কোথায় বসানো থাকে? রিং ববিন থেকে কোণের মাঝামাঝি অবস্থায় বসানো থাকে। ইয়ার্ন ক্লিয়ারার এর কাজ কি? এটা হচ্ছে একটা ইলেকট্রনিক সেন্সিং ডিভাইস যেটা হচ্ছে ইয়ার্নের ফল্টকে এনালাইসিস করে। যদি ফল্ট পাওয়া যায় তখন কি হয়? তখন হচ্ছে এই ইয়ার্ন ক্লিয়ারের উপরে এবং নিচে ২ টা কেচি থাকবে। তারা হচ্ছে ফল্টটাকে কেটে ফেলবে এবং একটা সাকশন ডিভাইস সেই ফল্টি ইয়ার্নটাকে নিয়ে সাকশন করে নিয়ে চলে যাবে। এখানে সমস্যা কি? সমস্যা হচ্ছে যে ইয়ার্ন আগে একটা ছিল, এখন তো ২ টা হয়ে গেল। ২ টা ইয়ার্নকে এখন জোড়া লাগাতে হবে। জোড়া লাগাতে গেলে এমনভাবে জোড়া লাগাতে হবে যেন জোড়া লাগানোর ফলে নতুন করে কোনো থিকনেস না হয়। যেমন এটা একটা ইয়ার্ন, এটা একটা ইয়ার্ন। ২ টারে এভাবে গিট্টু দিয়ে দিলাম। গিট্টু দেওয়ার ফলে তো গিট্টু জায়গাটাতে আরেকটা নতুন থিকনেস তৈরি হলো। তাহলে তো লাভ হলো না। আমাদের হচ্ছে ওয়াইন্ডিং মেশিনে গিট্টুটাকে দেয়ার জন্য একটা বিশেষ পদ্ধতি আছে, সেটাকে আমরা বলি হচ্ছে স্প্লাইসিং। স্প্লাইসিং হচ্ছে ইয়ার্নকে জোড়া লাগানোর এমন একটা পদ্ধতি, যেই পদ্ধতিতে জোড়া লাগালে ইয়ার্নের মধ্যে কোনো ধরনের বাড়তি থিকনেস তৈরি হয় না। এবং বাড়তি থিকনেস তো তৈরি হয়ই না, বরং তোমার যদি মনে হয় যে স্ট্রেংথ কিরকম থাকে, তাহলে হচ্ছে বলতে হবে যে এখানে ম্যানুফ্যাকচারারদের তথ্য অনুযায়ী মিনিমাম তুমি মূল ইয়ার্নের 80% স্ট্রেংথ এখানে অবশ্যই পাবে, তার চেয়ে বেশিও পেতে পারো। তার চেয়ে বেশিও হয়, কিন্তু মিনিমাম তুমি 80% স্ট্রেংথ অবশ্যই পাবে। আশা করি ইয়ার্ন ক্লিয়ারার এর কাজ সম্পর্কে মানে তার ২-১ টা লাইন অন্ততপক্ষে আমি বুঝতে পারছি যে হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারার এর মূল কাজটা কি। এখন স্প্লাইসিং এই যে জোড়া লাগানোর পদ্ধতি, যে জোড়া লাগানোর পদ্ধতিতে কোনো ধরনের বাড়তি থিকনেস তৈরি হয় না, স্ট্রেংথও মোটামুটি বজায় থাকে। এই জোড়া লাগানোর পদ্ধতিটাকে বলা হচ্ছে স্প্লাইসিং। স্প্লাইসিং কিভাবে হয় বা কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা একটু পরেই কথা বলব। তো আমরা এখন হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারার সম্পর্কে ২-১ টা লাইন একটু কথা বললাম। আমরা আবারও হচ্ছে এই তো এখানে চলে যাই। ইয়ার্ন ক্লিয়ারার হয়ে গেছে আমাদের। তো ইয়ার্ন ক্লিয়ারার এর পরে ওই যে আমরা বললাম যে ইয়ার্ন ক্লিয়ারার দেখলো যে কোনো একটা থিকনেস। এরপরে কি হবে? ইয়ার্ন ক্লিয়ারারের উপরে এবং নিচ থেকে ২ টা কেচি ইয়ার্নকে কেটে ফেলবে। ওই ফল্টি ইয়ার্নটাকে ওয়েস্ট হিসেবে সাকশন করে নিয়ে যাওয়ার জন্য ওয়েস্ট সাকশন পাইপ। এই পাইপটার কাজ হচ্ছে ফল্টি ইয়ার্নটাকে সাকশন করে নিয়ে যাওয়া। এখন যখন হচ্ছে আমার ইয়ার্নটা ২ ভাগে ভাগ হয়ে গেল, এই যে এখানে আমরা যেটা বলছিলাম যে যখন আমার ইয়ার্নটা হচ্ছে ২ ভাগে ভাগ হয়ে গেল, তো এই যে মাঝখানে ২ ভাগে ভাগ হয়ে যাওয়ার পরে যে জোড়া দিব, এই জোড়া দেওয়ার কাজটাকে বলা হয় হচ্ছে স্প্লাইসিং। এই জোড়া দেওয়ার কাজটাকে বলা হয় হচ্ছে স্প্লাইসিং। যেই যন্ত্রটা জোড়া দেয় তাকে আমরা বলবো হচ্ছে স্প্লাইসার। কিভাবে স্প্লাইসার কাজ করে এটা আমরা একটু পরে দেখব। তো স্প্লাইসার তো হচ্ছে জোড়া দিবে। কিন্তু ইয়ার্নের যে ২ টা প্রান্ত ২ দিকে চলে গেল। একটা প্রান্ত চলে গেল হচ্ছে রিং ববিনের গায়ে, আরেকটা প্রান্ত চলে গেল হচ্ছে কোণের গায়ে। এই ২ টা প্রান্তকে তো স্প্লাইসার পর্যন্ত নিয়ে আসা লাগবে। তো ইয়ার্নকে স্প্লাইসার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য কিছু রোবোটিক হ্যান্ড থাকে। সেই রোবোটিক হ্যান্ড আমরা ভিডিও দেখতে, দেখতে আশা করি পেয়ে যাব। আমরা ভিডিওটা মোটামুটি একটু শুরু থেকে দেখা শুরু করি এখন যে তারা কি করছে। হ্যাঁ, ভিডিও দেখতে, দেখতে আমরা হচ্ছে রোবোটিক হ্যান্ডটা আশা করি পেয়ে যাব। দেখি এটা। আশা করি তোমরা এটা শুনতে পাচ্ছ। এটা ভিডিওটা হিন্দি ভাষায় বলা, তাই বুঝতে পারবা। फ्री हैंडओवर निर्देश ले ले किसी विशेष তোমরা এই যে এখানেও কিন্তু বেশ কিছু হচ্ছে দেখবা যে হাতের মতো কি জানি উপরে উঠে এবং নিচে নামে। যেমন এইখানেই। এই জায়গায় একটা রোবোটিক হ্যান্ড দেখো উপরে উঠে গেছে। ওই যে আমি বললাম ২ টা রোবোটিক হ্যান্ড লাগবে। একটা রোবোটিক হ্যান্ড ইয়ার্নের কোণ থেকে, আরেকটা রোবোটিক হ্যান্ড নিচের রিং ববিন থেকে ইয়ার্নকে এনে স্প্লাইসারে ছেড়ে দিবে। এই রোবোটিক হ্যান্ডগুলাই হচ্ছে দেখবা তোমরা উঠানামা করে। फॉलोअप्स चालू संख्या किसी नमूने आदि के बारे में चर्चा कर ले। उसे मशीन के पास एक बार जाना चाहिए। चालू संख्या पर ध्यान दें। पहचान प्रदर्शन बोर्ड या आइडेंटिफिकेशन डिस्प्ले बोर्ड, कलर कोड प्रदर्शन या डिस्प्ले, ट्रॉली में कॉप्स स्टॉक, सभी पत्रिकाएं भरी हैं या नहीं, पेपर कोन स्टॉकर में पर्याप्त पेपर कोन है या नहीं, हाफ कॉप्स का स्टॉक, सक्शन चैम्बर में कचरे का स्तर आदि। वो ऑटो डॉफर की चालू अवस्था की, OHTC की ब्लोइंग या सक्शन अवस्था की, ट्रॉली ले जाती कॉप्स की अवस्था এগুলো হচ্ছে এমটি প্যাকেজ। এমটি প্যাকেজ যেগুলোকে এখানে কপস বলা হচ্ছে, এগুলো হচ্ছে এই কোন প্যাকেজগুলি।
एम्प्टी पैकेज, पेपर मेड। व्यवस्था की जांच करें और देख लें कि कैस्टर पहियों में यार्न का कचरा ना हो और वे साफ हों। पेपर कोन वाली ट्रॉली को पेपर कोन स्टोरेज क्षेत्र से लेकर ऑपरेटर द्वारा ऑटो कोनर के पास रखा जाना चाहिए। मशीन संख्या, ड्रम संख्या, तारीख या शिफ्ट संख्या को खाली पेपर कोन पर लिखा जाना चाहिए। इसके बाद कोन को ड्रम संख्या के अनुसार क्रील पर रखना चाहिए। बाकी के पेपर कोन को हर एम या सी की गोल पत्रिका के नीचे स्टैंड पर रखा जाना चाहिए। कॉप्स वाली क्रेट को विशिष्ट ट्रॉली में ही स्टोरेज एरिया या संग्रह क्षेत्र से এই প্যাকেজগুলো কিন্তু রিং ফ্রেম থেকে চলে मशीन আসে। की तरफ ले जाया जाना चाहिए। ये सुनिश्चित এই যে এইমাত্র একটা রোবোটিক হ্যান্ড উপরে উঠে গেল। এই রোবোটিক হ্যান্ডটা হচ্ছে এটাকে বলা হয় সাকশন মাউথ। সে কি করবে, ওই যে কেটে ফেলার পরে ইয়ার্নের যে প্রান্তটা রিং ববিনে চলে গেছে সেখান থেকে রিং ববিন সেখান থেকে হচ্ছে সরি এটা তো কোন, যে ইয়ার্নের যে প্রান্তটা কোণের গায়ে আটকানো সেখান থেকে হচ্ছে ইয়ার্নটাকে নিয়ে এসে স্প্লাইসারে ছেড়ে দিবে। करें कि क्रेट में अलग अलग संख्या के कॉप्स मिले हुए ना हों। कॉप्स उठाते समय उन पर किसी तरह के दाग ना लग जाएं, इसलिए दोनों हाथ साफ और सूखे होने चाहिए। दोनों हथेलियों पर मशीन के पास लटके बैग से फ्रेंच चॉक पाउडर लेकर लगाएं ताकि वे सूखे रहें। उसे कॉप्स क्रेट का डॉफ लेवल, जिस पर किसी त्रुटि के मामले में पहचान के लिए RAF संख्या रहती है, सत्यापित करनी होती है और क्रेट के सभी कॉप्स खत्म होने तक संभाल कर रखना होता है। এটা কি মানে হচ্ছে অরিজিনাল হিন্দি নাকি হিন্দির সাথে কোনো ভাষা মিক্স আছে? কেউ বুঝতে পারতেছো নাকি? আমার কাছে মনে হচ্ছে হিন্দির সাথে প্রচুর বাংলা ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে। এটা পুরা হিন্দি। পুরা হিন্দি, আচ্ছা। মানে অনেক বাংলা ভাষা শুনতেছি, যেমন বিশেষ, বিশেষ। তো এটা কি হিন্দিতে বিশেষই বলে? কয়েকটা ওয়ার্ড হয়তো মিক্স হয়ে যায়। আচ্ছা। यदि एक ही क्रेट में त्रुटि युक्त कॉप्स की संख्या ज्यादा हो तो उसे अपने सुपरवाइजर को वो RF संख्या बतानी चाहिए ताकि रिंग इससे ये सुनिश्चित होगा कि बाकी के आधे कॉप्स इकट्ठे ना हो और तुरंत ही खत्म होते जाएं। এই যে সবগুলা ইয়ার্নের এন্ড একটা ছিদ্রের মধ্যে ছেড়ে দিচ্ছে, এখানে হচ্ছে সবসময় সাকশন করা হতে থাকে। সাকশন করলে লাভ কি, ইয়ার্নের এন্ডটা হাতে থাকলো, ছুটে গেল না। इससे ये भी सुनिश्चित होगा कि आधे कॉप्स एक के बाद एक ना डाले जाएं, जिससे कि बार बार ज्यादा এই যে মেশিনের নিচে হচ্ছে গিয়ে রিং ববিনগুলি জমা হয় এবং এখান থেকে আনওয়াইন্ডিং হওয়া শুরু হয়। এটা মেশিনের নিচের ছবি। संख्या के स्पाइस ना निकले, इससे यार्न त्रुटिपूर्ण हो सकता है। यदि आधे कॉप्स का स्टॉक ना बचा हो तो इन पॉकेट्स में पूरे कॉप्स भी डाले जा सकते हैं। किसी भी तरह ওই প্যাকেজটাকে কেন রিজেক্ট করছিল, কারণ হচ্ছে ওই প্যাকেজটার মধ্যে তোমার হচ্ছে ইয়ার্ন অল্প ছিল, অর্ধেক ছিল, এইজন্য সেটাকে রিজেক্ট করে দেয়া হয়েছে। की लाल बत्ती जल रही है या नहीं, इसके लिए नियमित रूप से जांच करनी चाहिए। यदि ऐसा होता है तो तुरंत उस पर ध्यान दें और तभी कॉप्स डालते रहें। इससे ड्रम का रुकना कम होता है और उत्पादन में सुधार आता है। लाल बत्ती पर ध्यान देते समय ऑपरेटर को पहले कोन पर दबे हुए छोर को ढीला करना चाहिए। इससे स्पाइसिंग के अगले प्रयास के दौरान सक्शन आर्म से कोन का धागा खींचने में आसानी होगी। लाल बत्ती पर ध्यान देते समय सक्शन आर्म या ग्रिपर आर्म में किसी भी तरह के बंच यार्न को खोजें और उसे साफ करें। यदि इलेक्ट्रॉनिक यार्न क्लियरर के भीतर के रास्ते में कोई फ्लफ हो तो उसे कागज से साफ करके फिर ड्रम को रीस्टार्ट करें। ऑपरेटर আচ্ছা, এইবার দেখো, খেয়াল করো, ওই যে আমরা ইয়ার্ন ক্লিয়ারার বলেছিলাম, তো এটা হচ্ছে সেই ইয়ার্ন ক্লিয়ারার। এই যেখানে দেখো লেখা আছে উস্টার কোয়ান্টাম 3 স্মার্ট ক্লিয়ারিং টেকনোলজি, পড়তে পারতেছো নিশ্চয়ই তোমরা। তো হচ্ছে এটাই হচ্ছে ইয়ার্ন ক্লিয়ারার, এবং ইয়ার্নের কে কিন্তু এর মাঝখান দিয়েই যেতে হচ্ছে, এই ইয়ার্ন ক্লিয়ারের মাঝখান দিয়ে যেতে হচ্ছে। ওই দেখো লাইট জ্বলতেছে এখানে, তো এটা হচ্ছে সেন্সিং ডিভাইস। তো এখানে হচ্ছে সবসময় সেন্সিং চলতে থাকবে এবং উপরে হচ্ছে ইয়ার্ন কোন আর নিচে হচ্ছে তোমার রিং ববিন। তো এখানে হচ্ছে যখন তোমার চেক করে যদি কোনো ধরনের ফল্ট ধরা পড়ে তখনই হচ্ছে এটার উপর থেকে এবং কিছু নিচে থেকে ফল্টকে কেটে ফেলা হবে। এটাই হচ্ছে আমার ইয়ার্ন ক্লিয়ারার। এটা তো এটা হচ্ছে একটা ইলেকট্রনিক সেন্সিং ডিভাইস। এটা হচ্ছে উস্টার কোম্পানির উস্টার কোয়ান্টাম 3 ইয়ার্ন ক্লিয়ারার। এছাড়াও তোমার হচ্ছে আরেকটা ব্র্যান্ড খুবই জনপ্রিয়, লোফে নামে সুইজারল্যান্ড বেসড একটা ব্র্যান্ড আছে, তারাও বেশ জনপ্রিয়।
পুস্টারের নাম তো তোমরা মনে হয় আগেই শুনছো। निश्चित करें कि वैक्स रोल सही तरह से घूम रहा हो। चालू वैक्स रोल को नए रोल से तब बदला जाना चाहिए এই যে এটা আমরা ওয়াক্সের কথা বলেছিলাম, তো ওয়াক্সিংটা এখানে হচ্ছে। जब उसकी चौड़ाई 3 मिलीमीटर बाकी रह जाए या जब इंडिकेटर बत्ती जलने लगे। नया वैक्स रोल আর এটা হচ্ছে আমার স্প্লাইসিং ইউনিট। এই যে আমি যেখান দিয়ে হচ্ছে তোমার কার্সারটা বুলিয়ে নিচ্ছি, এটা হচ্ছে স্প্লাইসিং ইউনিট। কিভাবে স্প্লাইসিং করে? স্প্লাইসটা মনে আছে তো? ওই যে আমরা বলেছিলাম যে স্প্লাইস কাকে বলে? ওই যে জোড়া লাগানোটা, দুইটা ইয়ার্নের মধ্যে জোড়া লাগানোটাকেই বলে হচ্ছে হ্যাঁ স্প্লাইসিং। তো কিভাবে সে জোড়া লাগায় কোনো ধরনের নটিং ছেড়ে একটু পরে দেখবো, আপাতত দেখে নিলাম যে এই যে ইয়ার্ন ক্লিয়ারার এর নিচেই হচ্ছে স্প্লাইসিং। लगाने से पहले স্প্লাইসিং এর ইউনিট वैक्स शाफ्ट को साफ किया जाना चाहिए ताकि किसी भी तरह का यार्न कचरा या बचा हुआ वैक्स पाउडर आदि हट जाए। वैक्स रोल को हमेशा प्लास्टिक वैक्स डिस्क के साथ ही प्रयोग करना चाहिए। एक ही वैक्स शाफ्ट में 2 प्रयोग किए हुए वैक्स रोल का एक साथ प्रयोग ना करें। नए और प्रयोग এটাই হচ্ছে সেই ওয়াক্সিং এর জন্য শুধুমাত্র ইয়ার্নটা এর উপর দিয়ে চলে যাবে আর কি। চলে গেলে যেটা হবে যে ইয়ার্নের গায়ে এখান থেকে ওয়াক্স লেগে যাবে। किए हुए वैक्स रोल को सही तरह से उचित बैग में ही बिना किसी जमे हुए फ्लफ के रखा जाना चाहिए। जब 2 घंटे में एक बार अलार्म सायरन बजे तब ऑपरेटर को अपने अपने चैम्बर में এই যে এই চেম্বারটা হচ্ছে আমরা বলেছিলাম যে ইয়ার্ন হচ্ছে তোমার কি বলে যে ইয়ার্নটাকে কেটে ফেলা হচ্ছে সেটা যে সাকশন করে নিয়ে যাচ্ছিল, এই ভদ্র মহিলা কিন্তু সেই ওয়েস্টটাকেই বের করলেন, যে সাকশন করে যেই সমস্ত হচ্ছে ফল্টি ইয়ার্ন যেগুলোকে রাখা হয়েছিল সেগুলোকে উনি কিন্তু বের করে নিয়ে আসলেন চেম্বার থেকে। जब 2 घंटे में एक बार अलार्म सायरन बजे तब ऑपरेटर এই যে হাতে দিয়ে বের করে নিয়ে ট্রলিতে को अपने अपने चैम्बर में यार्न का कचरा और OHTC का कचरा हटाना चाहिए और उन्हीं के कचरेदान OHTC একটা শব্দ তোমরা বোধহয় শুনতেছো, এটাকে বলা হয় ওভার হেড ট্রাভেলিং ক্লিয়ারার বা ট্রাভেলিং ক্লিনার, দুইটাই প্রচলিত। ওভারহেড ট্রাভেলিং ক্লিনার, ওভারহেড ট্রাভেলিং ক্লিনার বা OHTC হচ্ছে দেখবা বেশ কিছু লম্বা সুরের মতো, হাতির সুরের মতো লম্বা লম্বা ঝুলতেছে, এদেরকেই বলা হয় ওভারহেড ট্রাভেলিং ক্লিনার। ওভারহেড কেন? কারণ এরা মূলত মোশনটা পায় মেশিনের উপর থেকে, মেশিনের উপর থেকে হচ্ছে মোশন পায়। আচ্ছা আমি একটু একটা ফোন রিসিভ করি, তোমরা শুনতে থাকো। में डालना चाहिए। कचरा हटाने के बाद उसे मशीन के चारों ओर जाना चाहिए। फर्श पर गिरे हुए कॉप्स देखकर उन्हें उठाना चाहिए। यदि किसी विशेष स्पिंडल के पास फर्श पर ज्यादा कॉप्स गिरे हों तो आवश्यक सुधारात्मक कार्यवाही के लिए इसकी सूचना फिटर या सुपरवाइजर को देनी चाहिए। सुनिश्चित करें कि कोई खाली सामग्री, कॉप या कोन फर्श पर, मशीन में या आसपास ना गिरे हों। हमेशा ध्यान दें कि बिना किसी की जानकारी के कोई लाल बत्ती ना जल रही हो। यदि कोई यान क्रेट এইমাত্র আমরা হচ্ছে সাকশন सामग्री, कॉप या आसपास ना गिरे हों। हमेशा ध्यान दें कि बिना किसी की जानकारी के कोई लाल बत्ती ना जल। আচ্ছা এই যে একটা সাকশন মাউথ চলে আসছে, এটাকেই বলা হয় সাকশন মাউথ। এটা কেন আসলো? কারণ হচ্ছে ইয়ার্নটা ছিঁড়ে গেছিল, তো ইয়ার্নের কোণের মধ্যে যেই প্রান্তটা আছে সেই প্রান্তটাকে সাকশন করে সেই স্প্লাইসারে পৌঁছে দিবে, এটাকে বলা হয় সাকশন মাউথ। আর মেশিনের নিচে যেই প্যাকেজটা থাকে যেটাকে আমরা রিং ববিন বলি, ওই রিং ববিন থেকে ইয়ার্নটাকে রিসিভ করে স্প্লাইসার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যে কম্পোনেন্ট সেটাকে বলা হয় রিটাই পাইপ, RETIE, রিটাই পাইপ। আর যেই রোবোটিক হ্যান্ডটা হচ্ছে ইয়ার্নের কোণ থেকে ইয়ার্নকে কালেক্ট করে স্প্লাইসিং এ পৌঁছে দিবে তাকে বলা হয় হচ্ছে সাকশন মাউথ। তো এটা একটা সাকশন মাউথ। रही हो। यदि कोई यान क्रेडल से लटक रहा हो तो उसे हटाया जाना चाहिए। इससे बेकार में धागे नहीं टूटेंगे और खाली खुले धागे कोन में नहीं घुसेंगे। सुरक्षा के लिए এই যে আবারও একটা সাকশন মাউথ দেখা যাচ্ছে। ऑपरेटर गतिशील हिस्सों को ना छुएं। कॉप्स डालते समय এটাই হচ্ছে আমার ওভারহেড ট্রাভেলিং ক্লিয়ার, OHTC। ওভারহেড কেন বলে? কারণ এটা মোশন পায় উপরের থেকে, মাথার উপরের থেকে। এই যে ওভারহেড ট্রাভেলিং ক্লিয়ারের রেল হচ্ছে এটা, ঠিক আছে? আর এখানে হচ্ছে মূলত এগুলি এক একটা পাইপ, এগুলি থেকে হচ্ছে এয়ারকে ব্লো করা হয়, এয়ারকে ব্লো করে এবং এটার নিচে একটা পাইপ থাকে যেটা হচ্ছে সাকশন করে। উপরের গুলা ব্লো করার কারণ হচ্ছে যেন ডাস্ট কোনোভাবেই ইয়ার্নে জমতে না পারে।
তো না জমে জমে যখন সেগুলো নিচে পড়ে যাবে তখন সেগুলি কালেক্ট করার জন্য হচ্ছে একটা সাকশন পাইপ থাকে এটা নিচে সবার নিচে থাকে হচ্ছে সাকশন চেম্বার, আর এগুলা হচ্ছে তোমার ব্লোয়ার পাইপ, আর সাকশন পাইপটা নিচে। यदि दूसरे मशीन में कोई लाल बत्ती जल रही हो तो उस पर भी ध्यान देना चाहिए। इससे दूसरे ऑपरेटर की मदद होगी और उत्पादन में भी सुधार आएगा। मशीन के आसपास की जगह को हमेशा साफ रखें। शिफ्ट के अंत में ऑपरेटर को यान का कचरा और OH रिकॉर्ड करेगा ताकि वे सूखे रहें। कोन कैरियर पर त्रुटि दिख रही हो, जैसे कोन खराब हो गया हो, अलग अलग गिनती के कोन ना रखें। कन्वेयर से कोन इकट्ठा करते समय ध्यान रखें कि सिर्फ त्रुटि मुक्त कोन ही ट्रॉली पर रखे जाएं। ट्रॉली भर जाने पर उसे प्रक्रिया के अगले चरण এই মোটামুটি তারপর আমার কোনগুলি হচ্ছে চলে যাবে। তো আমরা হচ্ছে এইখানে তো আগের ওয়াইন্ডিং মেশিনটার মধ্যে আমরা হচ্ছে দেখছিলাম যে কিছু ম্যাগাজিন ছিল, কিন্তু এই মেশিনটার মধ্যে দেখো কোনো ম্যাগাজিন নাই। খেয়াল করে দেখছো কি, এখানে দেখো রিং ববিন গুলি নিচে নিচে আছে। এটার কারণ হচ্ছে এটা একটু অটোমেটেড মেশিন। এর মেশিনের অটোমেশন হচ্ছে রিং ফ্রেমের সাথে ওয়াইন্ডিং একই সাথে যুক্ত। এটাকে এই ধরনের মেশিনকে আমরা বলি হচ্ছে লিংক টু ওয়াইন্ডার। এই ধরনের মেশিনকে আমরা বলি হচ্ছে লিংক টু ওয়াইন্ডার। তো এই লিংক টু ওয়াইন্ডার থাকলে সুবিধা হচ্ছে রিং ফ্রেম থেকে সরাসরি ফুল রিং ববিন গুলি হেঁটে 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 হচ্ছে ওয়াইন্ডিং পর্যন্ত চলে আসে। আবার ওয়াইন্ডিং এ যখন এটা ইয়ার্ন ওয়াইন্ডিং শেষ হয়ে যায় তখন এই এমটি প্যাকেজ গুলো হেঁটে হেঁটে আবার চলে যায় রিং ফ্রেমে। এখানে দেখো কোনো ম্যাগাজিন নাই। নিচে এই যে একটা প্যাকেজ কিন্তু ওয়াইন্ডিং করা শেষ, তোমরা ঠিক এই প্যাকেজটার দিকে খেয়াল রাখো, দেখবা হচ্ছে এটা হেঁটে হেঁটে হাঁটা দিচ্ছে রিং ফ্রেমের দিকে। এই দেখছো এই প্যাকেজটা চলে যাচ্ছে, সে চলে যাচ্ছে হচ্ছে রিং ফ্রেমে, ও হচ্ছে রিং ফ্রেমে চলে যাবে। আর ফুল প্যাকেজগুলি এসে এই যে পিছনে সিরিয়াল ধরছে। সুতরাং এখানে আলাদা করে কোনো ম্যাগাজিন দরকার পড়ে না। যাই হোক, আমি সাকশন মাউথ আগে আমরা দেখেছি, এখন রিটাই পাইপটা আমরা দেখে নিব। তোমরা হচ্ছে ঠিক এইটার দিকে নজর দিবা, যেটা যে প্রথমটা প্রথম যেই হেড, প্রথম হেডের দিকে নজর দিবা। এর আগে বলে রাখা ভালো, আমরা যেরকম হচ্ছে রিং ফ্রেমের ক্ষেত্রে রিং ফ্রেমের ক্যাপাসিটি কত সেটা বোঝার জন্য যেরকম আমরা বলি নাম্বার অফ স্পিন্ডেল কত, এরকম ওয়াইন্ডিং মেশিনের ক্ষেত্রে বোঝার জন্য হচ্ছে যে নাম্বার অফ হেড কত। নাম্বার অফ হেড বলতে নাম্বার অফ ড্রাম। ওয়াইন্ডিং মেশিনে মেশিন ক্যাপাসিটি বিচার করা হয় নাম্বার অফ ড্রামের ভিত্তিতে। সাধারণত আমাদের 120 ড্রামের ওয়াইন্ডিং মেশিন আমরা ব্যবহার করি। তো যাই হোক, প্রথম ড্রামে খেয়াল করো, এই যে প্রথম ড্রামে খেয়াল করো যে আমরা রিটাই পাইপ এবং সাকশন মাউথকে একটু দেখাই। সাকশন মাউথটা একটু পরেই হচ্ছে ইয়ার্নটা ছিঁড়ে যাওয়ার পরে, যেহেতু প্যাকেজ শেষ ইয়ার্ন তো ছিঁড়ে যাবে, প্যাকেজটা ছিঁড়ে যাওয়ার পরে, প্যাকেজটা চলে যাওয়ার পরে নতুন প্যাকেজ যে আসবে দেখবা যে এখানে হচ্ছে এই রিটাই পাইপ এবং হচ্ছে যে সাকশন মাউথ তারা অ্যাক্টিভ হয়ে যাবে। এই এই হচ্ছে আমার রিটাই পাইপ যেটা উপরে উঠে গেল। রিটাই পাইপটা উপরে উঠলো কি জন্য? কারণ হচ্ছে নতুন প্যাকেজ থেকে ইয়ার্ন নিয়ে স্প্লাইসিং এ পৌঁছে দিয়েছে। এই যে চিকন পাইপটা নিচ থেকে উপরে উঠলো সেটাকে আমরা বলি হচ্ছে রিটাই পাইপ, RITIE। আর এখানে খেয়াল করে এই যে সাকশন মাউথটা উপরে উঠে গেছে, সাকশন মাউথটা উপরে উঠে গেল। উপরে উঠে গিয়ে ইয়ার্নের কোণ থেকে ইয়ার্নের এন্ডটাকে সে নিয়ে আসবে। এই যে ইয়ার্নটা নিয়ে আসলো, কোথায় নিয়ে আসলো? স্প্লাইসিং এ। কেন? জোড়া লাগানোর জন্য। এখন নতুন রিং ববিন যেটা, ওই রিং ববিন থেকে ইয়ার্নটা তো নিয়ে স্প্লাইসিং এ দেওয়া লাগবে, নতুন প্যাকেজের সাথে জোড়া লাগবে কেমন করে? তো রিং ববিন থেকে ইয়ার্নটাকে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে এই চিকন একটা রিটাই পাইপ আছে তার। খেয়াল করে দেখো, এই যে রিটাই পাইপটা নিচে নামলো, নিচে নেমে এই এখন উপরে ওঠার চেষ্টা করতেছে, এই উপরে উঠে গেল। এই যে এটাই হচ্ছে সেই রিটাই পাইপ। উপরে উঠে সে রিং ববিনের ইয়ার্নটাকে নিয়ে স্প্লাইসিং এ ছেড়ে দিল, এই সে আবার নিচে নেমে গেল। এইভাবেই সাকশন মাউথ এবং রিটাই পাইপের মাধ্যমে আমরা ইয়ার্নগুলিকে ছিঁড়ে যাওয়ার পরও তাদেরকে হচ্ছে আমরা স্প্লাইসিং এ জমা করতে পারি, স্প্লাইসিং ইউনিটের কাছে জমা করতে পারি। এখন
এই স্প্লাইসিং ইউনিট যেটা সেটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু কথা বলবো। তার আগে দেখি আর কোনো কম্পোনেন্ট বাকি আছে কিনা। না, সাকশন মাউথ নিয়ে আমরা কথা বলেছি, আশা করি বুঝতে পারছো কোনটাকে আমরা সাকশন মাউথ বলি। তারপরে হচ্ছে রিটাই পাইপ নিয়ে কথা বলেছি। স্প্লাইসারটা নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলে আসি যে স্প্লাইসার কি এবং স্প্লাইসার কিভাবে কাজ করে। প্রথম কথা হচ্ছে স্প্লাইসার কি। স্প্লাইসার আসলে সেই স্প্লাইসিং করে। স্প্লাইসিংটা কি? সেটা হচ্ছে এমন একটা জোড়া লাগানোর পদ্ধতি যেই পদ্ধতিতে যদি আমরা দুইটা ইয়ার্নকে জোড়া লাগাই তাহলে ইয়ার্নের মধ্যে কোনো ধরনের কি বলে, ইয়ার্নের মধ্যে হচ্ছে কোনো ধরনের বাড়তি থিক প্লেস তৈরি হবে না। কারণ একটা থিক প্লেসের অপরাধে আমরা যদি ইয়ার্নকে কেটেই ফেলি, আবার জোড়া লাগানোর সময় স্বাভাবিক যদি দুইটা সুতা মিলে একটা গিট্টু দিয়ে দিই, তাহলে তো সেই যেইকে সেই হলো, একটা নতুন করে হচ্ছে থিক প্লেস তৈরি হয়ে গেল গিট্টু দিতে গিয়ে। সুতরাং স্প্লাইসিং এমন একটা পদ্ধতি যেই পদ্ধতিতে কোনো ধরনের হচ্ছে থিক প্লেস তৈরি হয় না, গিট্টু অর্থাৎ নটিং যেই জায়গাটায় করা হবে সেখানে কোনো ধরনের হচ্ছে থিক প্লেস তৈরি হয় না, জয়েনিং পয়েন্টে কোনো ধরনের থিক প্লেস তৈরি হয় না। আর স্ট্রেংথ হচ্ছে মোটামুটি অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যেই থাকে। এখন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নিব যে এটা কিভাবে সম্ভব হয়। কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু প্রশ্ন করে ফেলো। এই যে এটা হচ্ছে একটা স্প্লাইসিং ইউনিট, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো দেখে। দুইটা ইয়ার্ন, একটা উপর থেকে নিচে, একটা নিচ থেকে উপরে, অর্থাৎ একটা ইয়ার্ন আসলো কোণ থেকে আর একটা ইয়ার্ন আসলো রিং ববিন থেকে। দুইটা ইয়ার্নকে এনে তোমার হচ্ছে এই স্প্লাইসিং জোনে রেখে দেওয়া হবে। এরপরে যেটা করা হবে, এখানে এই মাঝখানের জায়গাটা হচ্ছে টুইস্টিং জোন, এই জায়গাটা টুইস্টিং জোন। আর এই যে ভিতরের যে ছোট ছিদ্র দুইটা, এই ছিদ্রগুলি হচ্ছে আনটুইস্টিং জোন। অর্থাৎ ইয়ার্নকে এর ভিতরে নিয়ে আনটুইস্ট করে ফেলা হবে। কিভাবে আনটুইস্ট করা হবে সেটা আমরা দেখাবো এখন। আচ্ছা, যেমন এখানে দেখা যাচ্ছে যে ইয়ার্ন দুইটা ভিতরে আনটুইস্টিং জোনে ঢুকে গেল। ইয়ার্নগুলোকে আনটুইস্টিং জোনে নিয়ে আসার পরে তার টুইস্টের বিপরীত দিকে এয়ার ফ্লো দেওয়া হয়। টুইস্টের বিপরীত দিকে, টুইস্টের বিপরীত দিকে যদি এয়ার ফ্লো দিয়ে ঘোরানো হয় তখন এটা কিন্তু আনটুইস্ট হয়ে যায়। বিপরীতমুখী একটা এয়ার ভর্টেক্স আসবে, একটা এয়ারের ঘূর্ণি আসবে এবং হচ্ছে ইয়ার্নটাকে সে আনটুইস্ট করে ফেলবে। আনটুইস্ট করার ফলে যেটা হবে যে ইয়ার্নের ফাইবারগুলো তখন কিন্তু টুইস্ট না হয়ে সে হচ্ছে তোমার লুজ ফর্মে চলে আসলো। এখন মনে করো এটা একটা ইয়ার্ন, এটা একটা ইয়ার্ন, দুইটাকেই আনটুইস্ট করে ফেললাম। এরপর দুইটা থেকেই আমি কিছু পরিমাণ এয়ার সাকশনের মাধ্যমে কিছু পরিমাণ ফাইবার টেনে নিয়ে আসব। যদি এইটার মধ্যে 100 ফাইবার, এটার মধ্যে 100 ফাইবার থাকে, তাহলে দুইটাকে আনটুইস্ট করে আমার উদ্দেশ্য থাকবে অ্যারাউন্ড 50% ফাইবারকে দুটা ইয়ার্ন থেকেই সরায় নিয়ে আসা। এখান থেকে আমি 50টা ফাইবার সরাই দিলাম, এখান থেকে 50টা। একদম এক্স্যাক্টলি 50% কখনোই সম্ভব না আমাদের স্টেপল স্পিনিং এ, কিন্তু চেষ্টা করা হয় যেন অ্যারাউন্ড 50% ফাইবারকে আমরা টেনে নিয়ে আসতে পারি। তাহলে সাকশন করে এখান থেকে 50টা ফাইবার সরাই দিলাম, এখান থেকে 50টা। এখন যদি আমি দুইটাকে ওভারল্যাপ করি তাহলে কিন্তু 50টা ওভারল্যাপ করলে 100টাই হবে। এইভাবেই হচ্ছে কাজে লাগানো হয়। অর্থাৎ প্রথমে আনটুইস্ট করে কিছু পরিমাণ ফাইবারকে সাকশন করে নিয়ে গিয়ে তারপরে ওভারল্যাপ করে টুইস্ট করা হয়। না না মিউট কর। আচ্ছা, তো এখানে প্রথমে হচ্ছে আনটুইস্ট করা হলো। আনটুইস্ট করার পরে সাকশন করে নিয়ে যাওয়া হবে এবং সাকশনের পরে আবারও এয়ার এয়ার ফ্লো দিয়ে টুইস্ট করা হবে। এই যে তার মানে এই দুইটা ছিদ্রের মধ্যে দুইটা ইয়ার্নই হচ্ছে আনটুইস্ট হয়ে তাদেরকে সাকশন করে নেওয়া হয়েছে। এখন এদেরকে টুইস্ট করা হবে। এখন হচ্ছে এদেরকে এই দুইটা ইয়ার্নকে একসাথে এনে টুইস্ট করে দেওয়া হলো। অর্থাৎ টুইস্টিং এবং আনটুইস্টিং জোন দুইটা হচ্ছে আলাদা। এক জায়গায় টুইস্ট হয়ে সাকশন, আনটুইস্ট হয়ে সাকশন হয়ে যাবে, আর এখানে এসে ইয়ার্নগুলি টুইস্ট হয়ে যাবে। ব্যাস, এরপরে আবার পুনরায় হচ্ছে প্রোডাকশন শুরু হয়ে যাবে। এই হচ্ছে আমাদের স্প্লাইসিং মেকানিজম।
তো এই স্প্লাইসিং এর মাধ্যমে আমাদের যেটা সুবিধা হলো সেটা হচ্ছে কোনো ধরনের, যেহেতু আমি কিছু ফাইবারকে সাকশন করে নিয়ে যাচ্ছি, তাহলে হচ্ছে জয়েনিং পয়েন্টে কোনো ধরনের কিন্তু বাড়তি থিকনেস তৈরি হওয়ার সুযোগ নাই। এবং আগেই বলেছি এর স্ট্রেংথ হচ্ছে মোটামুটি ভালোই থাকে। তো আমরা হচ্ছে স্প্লাইসিং সম্পর্কে জানলাম এবং আহ, এই ওয়াইন্ডিং মেশিনের পার্টস গুলি সম্পর্কে জানলাম, এবং আমরা এর সাথে এটাও জানলাম যে হচ্ছে ওয়াইন্ডিং মেশিনে যদি আমরা ম্যানুয়ালি হচ্ছে রিং ববিনকে সাপ্লাই দিই তাহলে আমাদের হচ্ছে একটা ম্যাগজিন লাগবে। ঠিক যেরকম এই ছবিটার ক্ষেত্রে ম্যাগজিন দেওয়া আছে, এরকম ম্যাগজিন লাগবে। ম্যাগজিনের ক্ষেত্রে ওয়ার্কারকে ম্যানুয়ালি হচ্ছে রিং ববিনকে নিয়ে তারপরে ম্যাগজিনে ফিড দেওয়া লাগবে। আর যদি হচ্ছে আমাদের অটোমেশন থাকে যে রিং ফ্রেম থেকে সরাসরি প্যাকেজ চলে আসবে, তখন কিন্তু এই যে এখানে যেমন এই মেশিনটা দেখো, এখানে একটাই হেড দেয়া হয়েছে, এখানে কিন্তু কোনো ধরনের হচ্ছে ম্যাগজিন নাই। কেন ম্যাগজিন নাই? কারণ হচ্ছে এই যে নিচে রিং ফ্রেমের আসা রিং ববিন দেখা যাচ্ছে, অর্থাৎ এই রিং ববিনটা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে ওখান থেকে চলে আসে রিং ফ্রেম থেকে। এবং এটা যখন ইয়ার্নটাকে ওয়াইন্ডিং করা শেষ হয়ে যাবে তখন তো ইয়ার্নের প্যাকেজটা খালি হয়ে গেল, এই খালি প্যাকেজটা আবার হচ্ছে চলে যাবে রিং ফ্রেমে। এভাবেই হচ্ছে এটা চলবে। এর সাথে সাথে আমরা এটাও জেনেছি ওভারহেড ট্রাভেলিং ক্লিয়ারার কাকে বলে। ওভারহেড ট্রাভেলিং ক্লিয়ারার হচ্ছে এই যে মেশিনের উপর থেকে যেই ঝুলতে থাকে, এই যেখানে কিছু পাইপ ঝুলতেছে উপর থেকে, এটাই হচ্ছে ওভারহেড ট্রাভেলিং ক্লিয়ারার, সংক্ষেপে ওএইচটিসি। তার কাজ হচ্ছে দুইটা। এই যে তুমি নিচে, আমি তোমাকে একটা জায়গায় তীর চিহ্ন দিয়ে দেখাই, দেখো এই জায়গাটা খেয়াল করছো কিনা। এই যে এই জায়গাটা দেখো একটু চওড়া, এই যে এরকম চওড়া হয়ে আসছে, নিচেরটা এরকম ত্রিভুজের মতো চওড়া হয়ে গেছে নিচের প্রান্তটা। এটা কিন্তু ওভারহেড ট্রাভেলিং ক্লিয়ারারের নিচের প্রান্ত। এটা দেখে রাখো, এই চওড়া হওয়ার একটা কারণ আছে, এটা কিন্তু চওড়া। এই চওড়া হওয়ার কারণ হচ্ছে এই নিচের প্রান্তটা সবসময় হচ্ছে এয়ারকে সাকশন করতে থাকে, এয়ারকে সে সাকশন করতে থাকে। তো সাকশন করে কেন? কারণ হচ্ছে যেগুলি, যে সমস্ত ডাস্ট বা ফাইবার ডাস্ট যেগুলি ফ্লোরে পড়বে, এই ফ্লোরে পড়ে থাকা ডাস্ট গুলিকে সে হচ্ছে সাকশন করে নিয়ে যাবে। আর উপরে কিছু হচ্ছে পাইপ ছিল, সেগুলি ছিল হচ্ছে ব্লোয়ার পাইপ, তারা হচ্ছে এয়ারকে ব্লো করবে যেন প্যাকেজের গায়ে, ইয়ার্নের গায়ে কোনো ধরনের কোনো ডাস্ট এসে জমা না হতে পারে। যদি কোথাও এয়ার ব্লো করা হয়, ডাস্ট তো খুবই হালকা, সে এসে কোনোভাবেই প্যাকেজের গায়ে জমতে পারবে না, উড়ে চলে যাবে। আর উড়তে উড়তে সে যখনই কোনো সময় নিচে পড়বে তখনই হচ্ছে এই ওভারহেড ট্রাভেলিং ক্লিয়ারের নিচের যে সাকশন পাইপ, সেটা হচ্ছে এই ডাস্টটাকে সাকশন করে নিয়ে যাবে। এবং তোমরা তো কিছুক্ষণ আগে ওই ইন্ডিয়ান ভিডিওটাতে দেখেছোই যে মেশিনের আলাদা পাশের চেম্বার থেকে আলাদা 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 করে দুইটা ওয়েস্ট আলাদা হয়। একটা হচ্ছে ওএইচটিসির ওয়েস্ট, ওভারহেড ট্রাভেলিং ক্লিয়ারার থেকে নেওয়া ওয়েস্ট, আর একটা হচ্ছে ওই আমার এই যে ইয়ার্নটাকে কেটে ফেললাম আমি ফল্টি হওয়ার কারণে, সেই সাকশন ওয়েস্ট। এই দুইটাকেই হচ্ছে আলাদা আলাদা চেম্বারে একত্রিত করা হয়, সেখান থেকে সংগ্রহ করা হয় আর কি। যেখানে হচ্ছে এই লম্বা পাইপগুলো ওভারহেড ট্রাভেলিং ক্লিয়ারার, এখানেও সাকশন মাউথ এবং রিটাই পাইপ দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর পরই আসলে এটা হয়, এই যে রিটাই পাইপটা উপরে উঠে গেল, এই যে এটা একটা রিটাই পাইপ, মাত্রই ইয়ার্নটাকে স্প্লাইসিং এ পৌঁছে দিয়ে তার কাজ শেষ, সে এখন নিচে নেমে যাচ্ছে, এটাই রিটাই পাইপ। এই যে রিং ববিন গুলি, এমটি রিং ববিন গুলি চলে যাচ্ছে রিং ফ্রেমে, আর ফুল ববিন গুলি রিং ফ্রেম এসে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। ওই পাশেই দূরেই হচ্ছে রিং ফ্রেম। এই যে এটা একটা সাকশন মাউথ, সে উপরে চলে গেল, এই রিটাই পাইপটাও নিয়ে আসতেছে ইয়ার্নটা, রিটাই পাইপও নিচের রিং ববিনে থাকা ইয়ার্নটাকে নিয়ে আসতেছে। এই পাশে হচ্ছে রিং ফ্রেম, এগুলো লাক্সমিথ রিং ফ্রেম, কালার দেখে বোঝা যাচ্ছে। তো লাক্সমিথ রিং ফ্রেম, এখানে হচ্ছে এগুলো সরাসরি ইন্টারকানেক্টেড। এটাকে আমরা বলি যে এমটি প্যাকেজগুলো সব রেডি, ঠিক আছে, রিং ফ্রেমে যাওয়ার জন্য। এটাকে আমরা বলি লিংক টু ওয়াইন্ডার। কোন কোন ম্যানুফ্যাকচারার যেটা করে মাটির নিচ দিয়ে নিয়ে আসে,
এখানে কিন্তু ওরা এই মাঝখানে কানেক্টিং জায়গাটায় যে ওয়াইন্ডিং মেশিন এবং রিং ফ্রেমের মাঝখানে কানেক্টিং জায়গাটা ব্যবহার করতে পারতেছে না। ওরা অবশ্য এখানে সিঁড়ি দিয়ে নিছে। তো সিঁড়ি দিয়ে দিলে সুবিধা হলো উপর দিয়ে যাওয়া আসা করবে কারো প্রয়োজন হলে। কিন্তু অনেক ম্যানুফ্যাকচারার যেটা করে যদি সম্ভব হয় তাহলে যদি স্পেস থাকে তাহলে মাটির নিচে দিয়ে তারপরে নিয়ে আসে। মানে এই ৩-৪ ফুট জায়গা মাটির নিচ দিয়ে প্যাকেজগুলি ঢুকে আবার বের হয়। তাতে করে ফ্লোর স্পেসটা হচ্ছে ট্রলি দিয়ে নিয়ে আসা করা বা চলাফেরা করার জন্য সহজ। ওটাতে অবশ্য খরচ একটু বেশি হবে। ওই ফুল প্যাকেজগুলি আসতেছে, এমটি প্যাকেজগুলি এখানে ঢুকতেছে। আচ্ছা। যাই হোক, তো মোটামুটি আজকে আমরা ওয়াইন্ডিং মেশিন নিয়ে কথা বললাম। ওখান থেকে আর বিশেষ কিছু দেখানোর নাই। তাহলে আপাতত আমরা এখানেই আজকে শেষ করি। তোমাদের প্রশ্ন থাকলে বলো, যদি কোনো প্রশ্ন থাকে। প্রশ্ন আছে কোনো? স্যার আমার একটা প্রশ্ন আছে যে স্যার আমাদের স্পিনিং ইন্ডাস্ট্রি কি সামনে আর ডেভেলপ হইতে পারে বাংলাদেশে স্যার? ডেভেলপ বলতে কি অর্থে? মানে শুনতেছিলাম যে স্পিনিং ইন্ডাস্ট্রি আস্তে আস্তে বন্ধ হচ্ছে স্যার। স্পিনিং ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে এই কথা আমি শুনতেছি মোটামুটি মনে করো 2012-13 সাল থেকে। মানে আমি নিজে যখন ছাত্র সেই সময় থেকে শুনতেছি। তো এখন পর্যন্ত বড় ধরনের কোনো ফ্যাক্টরি বন্ধ হয় নাই। যেগুলি লোকাল ইয়ার্ন বানায় তারা কিছু কিছু হয়েছে, কিন্তু যেগুলা হচ্ছে এক্সপোর্ট ইয়ার্ন বানায় তারা বন্ধ হয়ে গেছে এরকম শুনিনি। হ্যাঁ, কখনো কখনো কিছু হচ্ছে তোমার ইয়ে হয়, কিছু সংকট তৈরি হয়, যেমন ইয়ার্নের প্রাইস নিয়ে কিছু ঝামেলা হয়। তো তখন ফ্যাক্টরিগুলি যেটা করে যে বিশাল পরিমাণে ইয়ার্ন তারা স্টোর করে। স্পিনিং ফ্যাক্টরি যারা দেয় তারা প্রচুর পয়সার মালিক হয়, হাজার হাজার কোটি টাকার মালিক না হলে স্পিনিং মিল দেওয়া খুব কষ্টকর কাজ। অথবা তুমি হাজার কোটি টাকা লোন না নিয়ে স্পিনিং মিল দেওয়াটা কষ্টকর কাজ। কারণ হচ্ছে কেউ এরকম হয় না যে সে শুধুমাত্র ব্যাংক থেকে লোন নিল, সে শুধু স্পিনিং মিল দিবে। স্পিনিং মিল দিলে তার কমপক্ষে ৩০০ কোটি টাকা তো খরচ হবেই। ৩০০ থেকে ৫০০ কোটি টাকা তার খরচ হয়, খুব ভালো সম্ভাবনা আছে। হ্যাঁ, যদি সে হচ্ছে ইয়ে মিল দিতে চায়, এক্সপোর্ট কোয়ালিটির মিল দিতে চায়, তো তার নিশ্চয়ই ব্যাকআপ হিসেবে আরো টাকা থাকবে। তো এখন তারা যেটা করে যে সাধারণত স্টোর রেট যদি তার বড় থাকে, বেশি ইয়ার্ন স্টোর করে রাখতে পারে, এরকম যদি তার হচ্ছে দম থাকে তাহলে সমস্যা হয় না। পরে আবার যখন প্রাইস স্বাভাবিক হয়ে যায় তখন আবার বিক্রি করে। তো যাই বুঝতে হোক, মূল পারছি। কথা হচ্ছে যে আমিও এই কথাগুলি শুনতেছি যে হচ্ছে সব নাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, আমিও 12 সাল থেকে শুনতেছি। তো এর কই, আমি তো দেখি যে হ্যাঁ বন্ধ হচ্ছে, আবার অনেকে খুলতেছেও। বন্ধ হচ্ছে তার মানে যে সব বন্ধ হয়ে গেছে এরকম না। অনেকে তো আবার ফ্যাক্টরি চালুও করতেছে। আর লোকাল গুলাই হচ্ছে সমস্যা, হচ্ছে এক্সপোর্ট সাধারণত ওরিয়েন্টেড গুলা খুবই কম হচ্ছে, তাই তো স্যার? হ্যাঁ, আরে কম হচ্ছে মানে আমি একটাও শুনি নাই যে এক্সপোর্ট কোয়ালিটির স্পিনিং মিল ছিল এখন বন্ধ হয়ে গেছে, এমন তো একটাও শুনি নাই। হ্যাঁ, সংকটে পড়ে, কিছুদিন পর পর হচ্ছে সংকটে পড়ে। তখন হচ্ছে এই কাজই করে যে তোমার ইয়ার্নকে হচ্ছে স্টক করে রাখে, লম্বা সময় স্টক করতে হয় ধৈর্য ধরে। এরপরে হচ্ছে এক সময় ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ। এই বুঝতে আর কি। পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। এবং মজার ব্যাপার হচ্ছে যে সমস্ত বড় বড় গ্রুপ যারা স্পিনিং মিল দিয়েছে তারা হচ্ছে মানে আরো নতুন নতুন স্পিনিং মিল দেয়, এটা একটা অবাক করা ব্যাপার। মানুষের মুখে শুধু শুনে যে স্পিনিং মিলে লস লস, কিন্তু মালিকরা দেখা যাচ্ছে নতুন মিল দিয়ে দেয়। জি স্যার, দেয় স্যার। হ্যাঁ, এক নোমান গ্রুপেরই তুমি দেখবা হয়তো 6টা 7টা স্পিনিং মিল। স্পিনিং আছে, জি স্যার। হ্যাঁ, তো লাভ না স্যার হলে দেখছি কিন্তু স্যার। করে নাই। তারপর হচ্ছে যমুনা গ্রুপের স্পিনিং মিল মানে 1.5 লাখ স্পিন্ডেল আছে, আরো ফ্যাক্টরি করতেছে ওরা এই হবিগঞ্জে। তো যেমন হবিগঞ্জে আমাদের নতুন টেক্সটাইল পার্ক হচ্ছে, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ওখানে প্রচুর হচ্ছে বেশ কিছু স্পিনিং মিল চালু করতেছে যারা পুরান গ্রুপ, নিজেদের আগেই স্পিন্ডেল ছিল। আগে মনে করে 1 লাখ 1.5 লাখ স্পিন্ডেল ছিল, এখন আরো চালাচ্ছে। তো এই আর কি। তো আমার কাছে মনে হয় না যে অতটা খারাপ অবস্থা এখনো আছে। হ্যাঁ, করোনা আসার কারণে খুব রিসেন্টলি হয়তো বা, এখন তো সবাই সংকটে, সারা বিশ্ব জুড়ে সবাই সংকটে, শুধু টেক্সটাইল না। তো কিন্তু ওভারঅল চিন্তা করলে হচ্ছে ওরকম তো দেখি না, বরঞ্চ বেশ ভালো ব্যবসা করতেছে। বিশেষ করে যারা হচ্ছে তোমার ভ্যারাইটি অফ ইয়ার্ন বানায়, বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে যাদের, তাদের কোনো সমস্যাই হচ্ছে না। সমস্যায় পড়তেছে কারা? একটা হচ্ছে যারা লোকাল ইয়ার্ন বানায়, আর একটা হচ্ছে যারা কোনো ধরনের ভ্যারাইটি ছাড়া, মনে করো তারা কেবলমাত্র 100% কটন ইয়ার্নই বানায়, তাদের বাজারটা অনেক কমে আসছে।
কিন্তু যারা হচ্ছে কটন বানায়, কটন ভিসকোস ব্লেন্ড করে, কটন পলিয়েস্টার বানায়, অন্যান্য ফ্যান্সি ইয়ার্ন বানায়, কোরিস্পান বানায়, তাদের সমস্যা হচ্ছে না, বা কম্প্যাক্ট বানায়, তারা আলহামদুলিল্লাহ অর্ডার পাচ্ছে, সমস্যা হচ্ছে না, এই আর কি। বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। ওকে, जैसे আচ্ছা, আপাতত এখান থেকে আর কোনো প্রশ্ন? তাহলে আমরা বলি যে আমরা কোন কোন টপিক পড়ে ফেলেছি, ওয়াইন্ডিং এ যাই। ওয়াইন্ডিং এ আচ্ছা, আমরা পড়েছি হচ্ছে টপিক নাম্বার 1, তারপরে হচ্ছে 2 এবং স্যার একটা হ্যাঁ জিনিস বল। জি বলো। স্যার আমাদের মধ্যে স্যার দেখলাম একজন ক্লাস করছে স্যার, আমরা কেউ চিনি না স্যার। তাই নাকি? কি নাম? জি স্যার, এই যে দেখলাম সারা নামে লেখা আছে স্যার। কইতে পারি না তো, সারা নামের কি আসলো? স্যার জিজ্ঞেস করেন স্যার। ও, সমস্যা নেই, সে হয়তো ইয়ার্ন শিখতে চায়। না স্যার, ওই যে আমাদের আবার বলতেছে স্যার অনেকে ওই যে এটা মনিটর হইতে পারে স্যার। স্যার অনেকে স্যার অন্য ফ্যাকাল্টি এটা স্যার মনিটর করে স্যার, আমার ছোট ভাই 2 ক্লাস করে তো, ওদের ওখানে প্রায় ঢুকে অফিস থেকে বাফটে। না, সারা নামে তো কেউ মানে মনিটর করার মতো পাবলিক নাই, কি জানি সে মানে স্যার মনিটর করলেও স্যার এতক্ষণ ধরে দুজন থাকতো স্যার, না। একজন মহিলা একজন পুরুষ স্যার। ও আচ্ছা, আরে বাবা, তোমরা তো ভালো খবর রাখো। নাম কি? একজনের নাম হলো সাফি, আর মেয়ের নাম হলো ভুলে, আচ্ছা মেয়ের নামটা জানি না স্যার। আচ্ছা, ঠিক আছে, ভালো খবর রাখা তো। এখন এই সারা, এই ভদ্র মহিলা কে আপনি? আচ্ছা যাই হোক, ওনাকে ওনার মতো ছেড়ে দাও, মানে ক্লাস করলে করুক না। জি স্যার। জি স্যার। আর তোমরা যদি নিতান্তই হচ্ছে মানে সহ্য করতে না পারো, তাহলে হচ্ছে ওনাকে আমরা না না স্যার, মানে বিদায় করে দিতে আমাদের পারি। বলে দেওয়া হয়েছে যে যদি কেউ থাকে মানে অপরিচিত হ্যাঁ। কেউ থাকে তাকে জিজ্ঞেস করতে সে কে। ও আচ্ছা, তোমরা তাহলে ওই যে পার্সোনালি চ্যাট বক্সে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদেরকে। স্যার চ্যাট তো ডিসেবল স্যার। ও, চ্যাট ডিসেবল, তাহলে তোমার চ্যাট বক্স ওপেন করে দিই। আর যদি বেশি আপত্তি থাকে তাহলে আমরা তাকে সসম্মানে রিমুভ করে দিতে পারি। জি স্যার, মানে অনেকের সময় হয় কি স্যার, মানে হ্যাঁ। অনেকে অন্য ক্লাসে ঢুকে স্যার, মানে ওই যে ইয়া করে এডিট করে স্যার, এডিট করে স্যার আকে 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 তাকে স্যার, ওই জন্য হ্যাঁ। স্যার বলে দেওয়া হয়েছে স্যার যে জিজ্ঞাসা করতে স্যার। আচ্ছা আচ্ছা, এটা অবশ্য তোমার ফ্যাকাল্টিকে মনে করায় দিবে যে এখানে একটা অপশন আছে ডিসেবল পার্টিসিপেন্টস অ্যানোটেশন, এটা দিয়ে দিলে হচ্ছে তোমার কেউ আঁকাকি করতে পারে না আর কি। জি স্যার। যদি কোনো এরকম হয় তাহলে ফ্যাকাল্টিকে মনে করিয়ে দিবে। স্যার এটা স্যারের মেসেজ দিলে মেসেজ যায় না তো স্যার। হ্যাঁ, এই যে এখন তুমি চ্যাট বক্স জিজ্ঞেস করো যে ভাই আপনি কে, বিরক্ত করতেছেন আমাদেরকে। হ্যাঁ, এবার এবার জিজ্ঞেস করো, এবার তোমরা জিজ্ঞেস করতে পারবা। আচ্ছা, তাহলে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম আর কি, যে আমাদের হচ্ছে ওয়াইন্ডিং, ও আমরা তো স্পিনিং নিয়ে কথা বলছিলাম। তো সব মিলে আর কি এটাই, আমাদের স্পিনিং এর এখন পর্যন্ত যে অতটা সংকট দেখা যাচ্ছে না। মাঝখানে অ্যানন্টেক্স একটু ঝামেলায় পড়ছিল, ওদের মালিক পক্ষের কিছু ঝামেলা ছিল সরকারের সাথে, ওগুলি মনে হয় মিটমাট হয়ে গেছে আর কি। তো আপাতত বিশেষ কোনো ঝামেলা দেখা যায় না। ইন্ডিয়ানদের সাথে মাঝে মাঝে কিছু ঝামেলা হয়, যেহেতু ইন্ডিয়ানদের একটা সুবিধা আছে, তারা তাদের নিজেদের ফাইবার ব্যবহার করে। আমরাও কিন্তু বহু বছর হচ্ছে ইন্ডিয়ান ফাইবার ব্যবহার করছিলাম, এবং কিন্তু বর্তমানে হচ্ছে ইন্ডিয়ান ফাইবার ব্যবহারের পরিমাণটা কমে আসতেছে, কারণ হচ্ছে ইন্ডিয়ানদের বেশ কিছু ঝামেলা, তাদের প্রাইস নিয়ে কিছু ঝামেলা চলতেছে। তো এখনকার সময় অবশ্য আমাদের বাংলাদেশের স্পিনিং ইন্ডাস্ট্রিগুলি ইন্ডিয়ার চাইতে আফ্রিকান ফাইবারের উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে। ইন্ডিয়ান ফাইবারের উপরে এখন আমাদের ডিপেন্ডেন্সি কম, এখন হচ্ছে আমাদের এই আফ্রিকান ফাইবারের উপরে একটা ডিপেন্ডেন্সি আমাদের চলতেছে। এই আর কি মোটামুটি অবস্থা। তবে ওরকম কিছু এখনো পর্যন্ত মনে হচ্ছে না, এখনো পর্যন্ত শুনি নাই, কারণ আমাদের এই করোনার মধ্যেও তো স্পিনিং ফ্যাক্টরি গুলি বা টেক্সটাইল ফ্যাক্টরি গুলি চলতেছে, বা এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ স্পিনিং এ কোনো কর্মী ছাঁটাইয়ের ঘটনা আমরা শুনি নাই। যে হচ্ছে এই আজকেও কিছুক্ষণ আগেও তো দেখলাম সিনিয়রদের, আমাদের যে মেসেঞ্জার গ্রুপ ছিল এই আসানুল্লাহ আমাদের, তো এখানে তো এখনো পর্যন্ত বিশেষ স্পিনিং এ ছাঁটাইয়ের খবর শুনি নাই। এমনিতে কোথাও কোথাও হচ্ছে বাইং হাউসে, কোনো বাইং হাউসে ছাঁটাইয়ের খবর শুনছি, এই তো। অবশ্যই এটা তো করোনার প্রভাব আসলে এটার জন্য। এমনিতে মোটামুটি কোনো সমস্যা নেই বলা যেতে পারে। তোমরা পরবর্তীতে হচ্ছে যখন দেখবা তখন হচ্ছে আহ এই ভিডিওটা দেখতে পারো। এটা হচ্ছে আমার ইয়েতে নাই, ছিল না। আজকে ভুল করে ওটা হচ্ছে কিভাবে নেক্সট ডে চাপ পড়ে যাওয়ার পরে ভিডিওটা চলে আসলো। ভিডিওটাকে আমার বেশ ভালোই মনে হয়েছে, খুব কাছে থেকে হচ্ছে দেখা যায়।
এটা তোমরা দেখতে পারো, ITF টিউটোরিয়াল ভিডিও অটোকোনার, এটা তোমরা দেখতে পারো। কি ভিডিও আছে ওদের? ভিডিওগুলি রাখছে কই? স্যার এই সারা তো 13 আইডি লিখছে, এটা তো আমাদের সাইফের আইডি, সাইফের আইডি? ওকে সাইফের মনে হয় ইয়ে আর কি, ফ্যামিলি ফোন হয়তো বা। হইতে পারে, কি জানি, দেখা যাবে তোমাদেরই কোনো বান্ধবী কিনা, আমি তো জানি না বাবা তোমরা কি করো। বন্ধু স্যার। হ্যাঁ, কে এটা 13? কে? ওর আইডি কত? ও আইডি 13, ওর নাম কি? হ্যাঁ, সাইফ সাইফ সাইফের প্রতিনিধি আসছে নাকি? ও মনে হয় এই জন্যই আসছে আর কি, বুঝছো? তাকে হচ্ছে আমরা তাহলে রিমুভ করে দিই, ওরা আগে রিমুভ করে দেওয়া দরকার ছিল। স্যার দরকার নাই তো, থাক স্যার। না, ও আসছে হুদাই, ক্লাস করতে আসে নাই তো, আমি তো ভাবছি মনে হয় সাইফের গার্লফ্রেন্ডে ক্লাস করে। হ্যাঁ হইতে পারে, এটাই হইতে পারে। সেটাও হতে পারে স্যার। তোমরা কি এগুলি করো নাকি, একজনের ক্লাস আরেকজনের দেয়া করায় দাও? না না স্যার, আমরা এগুলো তো করি না। স্যার ওর ফোনে কেউ নাই না, স্যার। এখানে কিন্তু আরেকটা কাহিনী, সেটা হচ্ছে সে হচ্ছে তার নাম দিবে কেন? সে তো মানে চুরি করতে চাইলে তো সাইফের নাম দিয়েই ঢুকতে পারতো, তাই না? হইতে পারে স্যার স্যার, ওর এটা স্যার ফোন নতুন disturb অভিনব করে, স্যার। পদ্ধতি স্যার চুরির, যাতে কেউ মানে ইয়া না করে। না না, এ তো নাম উল্টা পাল্টা দেখে না তোমরা ধরে ফেলাইলা। সাইফই স্যার নাম চেঞ্জ করছে স্যার। স্যার আমার মনে হয় ওটা ওর ফ্যামিলি ফোন হয়তো বা, তো ওর নাম তো অনেক সময় চেঞ্জ জি হয় স্যার। না। আর এটাও তো হতে পারে সাইজ তার গার্লফ্রেন্ডের ফোন ইউজ করতেছেন। হয়তো হ্যাঁ, করলে তো খারাপ দেয় নাম নাকি? পাল্টাই দিবে, নাম পাল্টাই দিবে। আচ্ছা যাই হোক, আমি রিমুভ ওই তো করে স্যার দিচ্ছি, বড় এটা স্যার আগে কিছু remove করা বুঝলাম দরকার না। ছিল। অনেক বুদ্ধি দেখা যায়, সুন্দর জায়গা মতো আইডিটা দিয়ে দিল। আচ্ছা, না ওদের একটাই ভিডিও, আমি তো কি করলো এটা, ভিডিওগুলো ভালোই ছিল, আরো কয়েকটা ভিডিও থাকলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, তোমাদের আর কোনো প্রশ্ন নাই তাহলে? না স্যার। আচ্ছা, স্যার লাস্ট ডে আমার হ্যাঁ। একদম লাস্টে কারেন্ট চলে গেছিল স্যার, আমি আইডিটা লিখতে পারিনি স্যার। আইডি লিখতে পারো নাই? তাহলে ব্র্যাকেটে 2 লিখে দাও। আর আমারও স্যার নেট ছিল না স্যার, মাঝখান থেকে চলে গেছিলাম। ইস, এগুলো তো অনেক ঝামেলা। আচ্ছা ব্র্যাকেটে 2 লিখে দাও, আইডি লিখবা, আইডির ব্র্যাকেটে 2 লিখবা। আচ্ছা, তোমরা পুরান পড়া কিছু কিছু পড়তে শুরু করো, চাপ তোমাদের নয়তো অনেক বেশি বেড়ে যাবে। পরীক্ষার স্যার প্রসেসটা কিভাবে হবে স্যার সেটা তো জানি না। প্রসেস একটা হিসাব করে আমরা বাইর করবো না, ওটা নিয়ে তোমার টেনশন করা লাগবে না। প্রসেস কি হবে এটা নিয়ে তোমার চাইতে আমাদেরই টেনশন বেশি। তোমার কাজ হচ্ছে আপাতত ক্লাসগুলি, পুরান ক্লাসগুলি যেগুলি করা হয় না এগুলি করো, দেখে সমস্যা বের করো। তুমি তোমার সিস্টেম মতো পড়ে যেতে থাকো, প্রসেস নিয়ে আমরা কথা বলবো। এবং প্রসেস কি হবে এটা নিয়ে আমরা যথেষ্টই গুরুত্ব সহকারে এই বিষয়টা নিয়ে মাথা ঘামাবো, আশা করি। তুমি এত টেনশন নিও না। তোমরা কি সেকশন 2 না তো? জি স্যার সেকশন কোন 1। সেকশন? সেকশন 1 স্যার। সেকশন 1। শাকিল কই আছে? নাই আজকে? এই কই স্যার সেকশন? confusion দিয়ে দেন স্যার। ও তুমি তো টিএম না? জি স্যার, শাকিল তো পীর স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই। আচ্ছা ঠিক আছে, আইডি লিখছো সবাই? জি স্যার। স্যার বৃষ্টির কারণে স্যার অনেকেই স্যার ইয়া করতে পারেন স্যার,